বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজ পর্যন্ত আমরা নবম জাতীয় পে স্কেল নিয়ে যতগুলো প্রতিবেদন করেছি, আজকেরটি হতে যাচ্ছে তার মধ্যে সবচেয়ে বিস্তারিত এবং সবচেয়ে বিশ্লেষণধর্মী পর্ব। আজ আমরা শুধু সংখ্যা বলবো না, বরং একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। গত 5 দশকের বেতন কমিশনের প্রবণতা কি বলছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে, একজন কর্মচারীর পুরো চাকরি জীবনে এই পরিবর্তনের প্রকৃত প্রভাব কেমন হবে এবং এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে কি কি যুক্তি রয়েছে, সবকিছু আজ এক জায়গায় নিয়ে আসছি। তাই প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে একটু ভিন্নভাবে শুরু করি। প্রিয় দর্শক, প্রশ্ন করুন নিজেকে, গত 11 বছরে আপনার নিজের সংসারের খরচ কতটা বেড়েছে? চালের দাম, তেলের দাম, বাসা ভাড়া, সন্তানের পড়াশোনার খরচ, সবকিছু মিলিয়ে একটা পরিবারের মাসিক ব্যয় এই সময়ে প্রায় দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে অর্থনীতিবিদদের একটি অংশ মনে করেন। অথচ একই সময়ে একজন সরকারি কর্মচারীর মূল বেতন কাঠামো ছিল অপরিবর্তিত। এই বাস্তবতা মাথায় রাখলেই বোঝা যায় কেন নবম পে স্কেলের দাবি এত জোরালো হয়ে উঠেছিল এবং কেন এই বাস্তবায়ন এত বড় একটি ঘটনা। এখন চলুন ইতিহাসের একটা পূর্ণাঙ্গ চিত্র দেখি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যে 9টি জাতীয় বেতন কমিশন হয়েছে, তার প্রতিটির মধ্যকার সময়ের ব্যবধান এবং সর্বনিম্ন মূল বেতনের প্রবৃদ্ধি বিশ্লেষণ করলে একটি স্পষ্ট প্রবণতা চোখে পড়ে। শুরুর দিকের কমিশনগুলোর মধ্যে ব্যবধান ছিল তুলনামূলক কম, 4 থেকে 6 বছর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবধান বাড়তে থাকে। 2015 সালের অষ্টম পে স্কেলের পর থেকে 2026 সাল পর্যন্ত 11 বছরের যে বিরতি, তা এযাবৎকালের দীর্ঘতম। এই দীর্ঘ বিরতির একটি বড় প্রভাব পড়েছে বাস্তব বা মুদ্রাস্ফীতি সমন্বিত বেতনের উপর। অর্থনীতিবিদদের একাংশের হিসাব অনুযায়ী যদি প্রতি বছরের মূল্যস্ফীতির হার বিবেচনায় নেওয়া হয়, তাহলে 2015 সালের বেতন কাঠামোর প্রকৃত ক্রয় ক্ষমতা 2026 সালে এসে প্রায় 40 থেকে 45% কমে গিয়েছিল। অর্থাৎ কাগজে কলমে বেতন একই থাকলেও বাস্তবে একজন কর্মচারীর হাতে থাকা টাকার প্রকৃত মূল্য প্রতি বছর কমে যাচ্ছিল। নতুন পে স্কেল মূলত এই হারানো ক্রয় ক্ষমতা পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা বলা যায়। এখন প্রিয় দর্শক, চলুন একটু আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখি বিষয়টিকে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে কি দেখা যায়? ভারতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারিত হয় পে কমিশনের মাধ্যমে এবং সেখানে সাধারণত প্রতি 10 বছর অন্তর নতুন পে কমিশন গঠিত হয়। সর্বশেষ সপ্তম কেন্দ্রীয় পে কমিশনের সুপারিশে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছিল প্রায় 1:14 কাছাকাছি। সেই তুলনায় বাংলাদেশের নবম পে স্কেলে প্রস্তাবিত 1:8 অনেক বেশি সমতা ভিত্তিক বলা যায়, অন্তত কাগজে কলমের হিসাবে। পাকিস্তানের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো তুলনামূলকভাবে বেশি ঘন ঘন সমন্বয় করা হয়। প্রায় প্রতি বাজেটেই একটি নির্দিষ্ট শতাংশ বৃদ্ধি দেওয়া হয়, যদিও তাতে বড় কাঠামোগত সংস্কার কম হয়। শ্রীলঙ্কায় সাম্প্রতিক অর্থনৈতিক সংকটের কারণে সরকারি বেতন কাঠামোতে বড় ধরনের সমন্বয় কয়েক বছর স্থগিত ছিল, যা বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে এক ধরনের মিল খুঁজে পাওয়া যায়। এই তুলনামূলক চিত্র থেকে একটি বিষয় স্পষ্ট: দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের নবম পে স্কেল একদিকে যেমন বিলম্বিত, তেমনি অন্যদিকে বৈষম্য কমানোর দিক থেকে তুলনামূলকভাবে উচ্চাভিলাষী একটি পদক্ষেপ। প্রিয় দর্শক, এবার আসা যাক একটি সম্পূর্ণ কাল্পনিক কিন্তু বাস্তবসম্মত কেস স্টাডিতে। ধরা যাক একজন কর্মচারী 2016 সালে গ্রেড 13তে চাকরিতে যোগ দিয়েছিলেন। প্রারম্ভিক মূল বেতন ছিল 11,000 টাকা। এরপর 10 বছরে বার্ষিক বেতন বৃদ্ধি এবং একটি পদোন্নতির মাধ্যমে তার মূল বেতন গিয়ে দাঁড়িয়েছিল প্রায় 18,000 টাকায়, অর্থাৎ 10 বছরে বৃদ্ধি মাত্র 60% মতো, যেখানে এই সময়ে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। নবম পে স্কেল কার্যকর হওয়ার পর তার এই 18,000 টাকার মূল বেতন রূপান্তরিত হয়ে দাঁড়াচ্ছে প্রায় 36,000 টাকায়, অর্থাৎ 1 লাফে প্রায় শতভাগ বৃদ্ধি। এই একটি উদাহরণই বুঝিয়ে দেয় কেন দীর্ঘ বিরতির পর আসা পে স্কেল একজন কর্মচারীর জীবনে এত বড় পরিবর্তন বয়ে আনতে পারে। এখন চলুন দেখি চাকরি জীবনের শুরু থেকে অবসর পর্যন্ত পুরো চিত্রটা কেমন দাঁড়ায়। ধরা যাক একজন কর্মচারী গ্রেড 9 চাকরি শুরু করে অবসরের আগে গ্রেড 5 পর্যন্ত পদোন্নতি পান। নতুন পে স্কেলের কাঠামোয় তার প্রারম্ভিক মূল বেতন হবে প্রায় 33,000 টাকা এবং অবসরের আগে সর্বোচ্চ মূল বেতন গিয়ে দাঁড়াতে পারে প্রায় 1,30,000 টাকার কাছাকাছি।
এর ভিত্তিতে তার পেনশন এবং আনুতোষিক অর্থাৎ গ্র্যাচুইটির অঙ্ক পুরনো কাঠামোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা তার অবসর পরবর্তী জীবনের আর্থিক নিরাপত্তাকে অনেক বেশি শক্তিশালী করবে। প্রিয় দর্শক, এখন আসা যাক এই সিদ্ধান্তের সমালোচনার দিকে, কারণ একটি সুষ্ঠু প্রতিবেদনে শুধু ইতিবাচক দিক নয়, সমালোচনার দিকগুলোও তুলে ধরা জরুরি। কিছু অর্থনীতিবিদ এবং নীতি বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, এত বিশাল অঙ্কের অতিরিক্ত ব্যয় সরকারের রাজস্ব কাঠামোর উপর দীর্ঘমেয়াদে কতটা চাপ ফেলবে। তাদের যুক্তি হলো, যদি রাজস্ব আদায় সেই অনুপাতে না বাড়ে, তাহলে সরকারকে হয় ঋণ নির্ভরতা বাড়াতে হবে, না হয় অন্যান্য উন্নয়ন খাতে বরাদ্দ কমাতে হবে, যা দীর্ঘমেয়াদে অবকাঠামো বা সামাজিক খাতের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আরেকটি সমালোচনা এসেছে বেসরকারি খাত থেকে। বেসরকারি খাতের কিছু প্রতিনিধি মনে করছেন, সরকারি বেতন হঠাৎ এত বড় আকারে বাড়ালে বেসরকারি খাতেও বেতন বৃদ্ধির চাপ তৈরি হতে পারে, যা ছোট ও মাঝারি উদ্যোগগুলোর জন্য বাড়তি আর্থিক চাপ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে এমন এক সময়ে যখন অনেক ব্যবসা এমনিতেই নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তৃতীয়ত, প্রশাসনিক সংস্কারপন্থী বিশ্লেষকদের একাংশ মনে করেন, বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি কর্মদক্ষতা মূল্যায়ন পদ্ধতি, স্বচ্ছতা ও জবাবদিহিতার কাঠামো একই সঙ্গে শক্তিশালী না করা হয়, তাহলে শুধু বেতন বাড়িয়ে প্রত্যাশিত প্রশাসনিক উৎকর্ষ অর্জন নাও হতে পারে। সরকারের পক্ষ থেকে অবশ্য এসব সমালোচনার জবাবে বলা হচ্ছে, দীর্ঘ 11 বছর ধরে বেতন কাঠামো অপরিবর্তিত রেখে প্রশাসনে অসন্তোষ ও দক্ষ জনবলের অভাব তৈরি হচ্ছিল, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় সেবার মান আরও বেশি ক্ষতিগ্রস্ত করত। তাই স্বল্পমেয়াদী আর্থিক চাপ সাময়িক হলেও দীর্ঘমেয়াদী সুফল অনেক বেশি বলে সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন। পাশাপাশি প্রশাসনিক সংস্কার প্রক্রিয়াও সমান্তরালভাবে এগিয়ে নেওয়া হচ্ছে বলে সরকারি সূত্রে দাবি করা হয়েছে। প্রিয় দর্শক, এবার আসা যাক প্রযুক্তিগত বাস্তবায়নের খুঁটিনাটি দিকে, যা নিয়ে খুব কম আলোচনা হয়েছে। ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম অর্থাৎ আইবাস প্লাস হলো সেই ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে সারা দেশের সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রক্রিয়াকরণ করা হয়। এত বিশাল সংখ্যক কর্মচারীর পে ফিক্সেশন একসঙ্গে নতুন কাঠামোয় রূপান্তর করা প্রযুক্তিগতভাবে একটি বিরাট চ্যালেঞ্জ। সিস্টেমে নতুন বেতন কাঠামোর কোড আপডেট করা, পুরনো তথ্যের সঙ্গে নতুন কাঠামোর সমন্বয় করা এবং প্রতিটি কর্মচারীর পৃথক পৃথক হিসাব নির্ভুলভাবে সম্পন্ন করা, এই পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। এই কারণেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল বেছে নিয়েছে, যাতে সিস্টেমের উপর একসঙ্গে বিশাল চাপ না পড়ে এবং ভুল পে ফিক্সেশনের ঝুঁকি কমানো যায়। এখন প্রিয় দর্শক, চলুন সংক্ষেপে আজকের গভীর বিশ্লেষণের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আরেকবার মনে করিয়ে দিই। প্রথমত, নবম পে স্কেল মূলত 11 বছরের মূল্যস্ফীতিজনিত হারানো ক্রয় ক্ষমতা পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা, শুধু একটি সাধারণ বেতন বৃদ্ধি নয়। দ্বিতীয়ত, আঞ্চলিক প্রেক্ষাপটে তুলনা করলে বাংলাদেশের নতুন বেতন অনুপাত প্রতিবেশী কিছু দেশের তুলনায় বৈষম্য কমানোর দিক থেকে অগ্রসর। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী কেস স্টাডি দেখাচ্ছে একজন কর্মচারীর পুরো চাকরি জীবনে এই পরিবর্তনের প্রভাব পেনশন ও গ্র্যাচুইটি পর্যন্ত বিস্তৃত। চতুর্থত, এই সিদ্ধান্তের বিপক্ষেও রাজস্ব চাপ, বেসরকারি খাতে প্রভাব এবং প্রশাসনিক সংস্কারের ঘাটতির মতো যুক্তিসঙ্গত সমালোচনা রয়েছে। পঞ্চমত, বাস্তবায়নের কারিগরি চ্যালেঞ্জ, বিশেষ করে আইবাস প্লাস সিস্টেমের সক্ষমতা ধাপে ধাপে বাস্তবায়নের একটি মূল কারণ। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আজকের প্রতিবেদনে বিষয়টির প্রতিটি দিক ইতিবাচক ও সমালোচনামূলক উভয় দৃষ্টিকোণ থেকেই তুলে ধরতে। একটি জটিল নীতিগত সিদ্ধান্তকে বোঝার জন্য এই সামগ্রিক চিত্রটি জানা জরুরি বলে আমরা মনে করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে ভবিষ্যতের প্রতিটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে পেয়ে যান। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আজকের বিশ্লেষণ নিয়ে আপনার প্রতিক্রিয়া, ভিন্ন মত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।